আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ আবার তোমাদের সাথে চলে আসলাম একটা সাধারণ জ্ঞানের অসাধারণ ক্লাস। কারণ অসাধারণ ক্লাস এই কারণেই বললাম, আজকে যেই ক্লাসটা হবে সাবজেক্ট আমরা দেখতেই পারতেছি, মহাসাগর, মহা বড় একটা বিষয়। সাগর, উপসাগর, হ্রদ, বিখ্যাত খাল, জলপ্রপাত এবং পর্বতশ্রেণী। তার মানে বোঝাই যাচ্ছে যে লেকচারটা কত বড় হতে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু নির্ধারিত সময় ওই ৪৫ মিনিট বা ১ ঘন্টা সর্বোচ্চ। তো ১ ঘন্টার মধ্যে আসলে আজকে এত বড় একটা লেকচার শিট কমপ্লিট করা ইটস কোয়াইট ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। আমরা যতখানি পারবো আমরা ততখানি যাব। তার আগে আমরা ঠিক ২ মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। আমরা এখন পর্যন্ত যারা যারা পার্টিসিপেট করিনি আমরা আর ২ মিনিট অপেক্ষা করব। ২ মিনিটের মধ্যে আমাদের ক্লাসে চলে যাব। এবং তোমরা সাউন্ড ঠিক মতন শুনতে পাচ্ছ নাকি, আমাকে ঠিক মতন দেখতে পাচ্ছ নাকি একটু কমেন্ট করে জানাবা। এবং কে তোমরা বাংলাদেশের কোন অঞ্চল থেকে, কোন এলাকা থেকে ক্লাস করতেছো একটু কমেন্টে জানাবা। ঠিক ২ মিনিটের মধ্যে আমাদের আজকে ক্লাস আমরা শুরু করব। আজকের ক্লাসে কথা কম কাজ বেশি, কারণ পুরোটাই আজকে কাজে ভরা ক্লাস। সো ২ মিনিট অপেক্ষা, ২ মিনিটের মধ্যে ক্লাস শেষ করব, আমরা শুরু করব এবং আমাদের ১ ঘন্টা চলবে আমাদের ক্লাস। পরবর্তীতে আবার আর একটা ক্লাস হবে। এখন পর্যন্ত তোমরা যারা যারা আজকের এই লেকচারটা শেয়ার দাওনি অবশ্যই কি করো, শেয়ার দিয়ে রাখো। কারণ কি, কাজে লাগবে, রিভিশন হয়ে যাবে যখনই এই পড়াটা পড়বা। আজকে কিছু ট্রিক্স দেখাবো, কিছু নিয়ম দেখাবো। ইটস লাইক এ ম্যাথমেটিক্স। এটা একদম তোমার অ্যালজাব্রার মতন, আমরা বলতে পারি যে জিওমেট্রিক্যালভাবে কীভাবে জিওমেট্রির মতন করে আমরা জেনারেল নলেজের এই বিষয়গুলো আজকে উপস্থাপন করবো। এটা আসলে ক্লাস করলেই বুঝতে পারবা। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা সবাই শেয়ার দিয়ে রাখো। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে ক্লাস, এই এসিটা একটু বাড়াই দিও, গরম লাগতেছে। আজকে আমরা প্রথমে মহাসাগর, সাগর, নদী, খাল, প্রণালী নিয়ে আলোচনা করব। আসো আমরা তাহলে প্রথমে আমরা চলে যাই মহাসাগর। আচ্ছা, মহাসাগর বিষয়টা আমরা খেয়াল করি। আমাদের এই সমস্ত পৃথিবী যদি হয় 100%, আমি বলতেছি 100%, এই 100%-এর মধ্যে 71% আমাদের ওয়াটার বডি, আর এই জায়গাতে 29% হলো আমাদের ল্যান্ড। তার মানে আমরা বুঝতে পারতেছি হোয়াট বিটুইন ডিফারেন্স দ্য ওয়াটার বডি অ্যান্ড দ্য ল্যান্ড। আমাদের সমস্ত পৃথিবীটা যদি, আমাদের যে ভূখণ্ডগুলো আছে এই ভূখণ্ডগুলোকে যদি আমরা এক করি এবং শুধুমাত্র আমরা দ্য প্যাসিফিক, এই যে প্যাসিফিক ওশান লুকস লাইক এ ট্রায়াঙ্গেল, আমরা যদি এই প্যাসিফিক ওশানকে যদি আমরা কি করি, আমরা এক করি, তাহলে প্যাসিফিক ওশানই হবে 35%। তার মানে আমরা বলতে পারি মোর দ্যান 29%। মানে শুধুমাত্র প্রশান্ত মহাসাগরটাই কত বড়, খেয়াল করো যে সারা পৃথিবী যত বড় তার চাইতে প্রশান্ত মহাসাগর বড়। কতখানি বড়? 6% বড়। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে মহাসাগরটার গুরুত্ব কতখানি। পুরাটাই হলো আমাদের মহাসাগর। আবার বলা হয়েছে এই মহাসাগর হলো 5টা ভাগে বিভক্ত। আমি প্রথমেই বলছি যে আজকের ক্লাসটা অনেক কথা বলতে হবে এবং পুরাটাই ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসে আমাদের তাহলে মহাসাগরের যে বিষয় আমরা তাহলে দেখি। মহাসাগর হলো 5টা মহাসাগর। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মহাসাগরের নাম হলো দ্য প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশানটা একদম ভারত মহাসাগরের বর্ডার থেকে শুরু করে পৃথিবীটা যেহেতু গোল, একদম আটলান্টিকের দক্ষিণ আটলান্টিক পর্যন্ত বিস্তৃত। মানে দক্ষিণ আটলান্টিক, সরি আমি একটু ভুল বলছি, এই প্যাসিফিকের এই পর্যন্ত বিস্তৃত। এইখানে সেকেন্ড লার্জেস্ট ওশান আমরা যদি বলি এটা হলো আটলান্টিক ওশান। আটলান্টিক ওশান কনসিস্ট অফ দ্য 2 পার্ট, দ্য নর্দার্ন পার্ট অফ দ্য আটলান্টিক অ্যান্ড দ্য সাউদার্ন পার্ট অফ দ্য আটলান্টিক। তাহলে এই জায়গাতে আমরা কয়টা অংশ পাইলাম? 2টা অংশ পাইলাম। থার্ড যে আমাদের যে অংশটা,
থার্ড অংশটা হলো ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। ইন্ডিয়ান ওশান লুকস লাইক এ ইংলিশ লেটার এম। এবং আরো আমাদের দুটো মহাসাগর আছে, আমরা এটাকে বলে, একটা হলো উত্তর মহাসাগর আমরা দেখতেই পাচ্ছি, আর একটা হলো দক্ষিণ মহাসাগর। তাহলে আমরা এই জায়গাতে একটু খেয়াল করি, আমাদের যে পাঁচটা মহাসাগর আমাদের কি হলো, আমাদের জানা হয়ে গেল। এইখানে আমরা একই জিনিস পাবো, প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক, আটলান্টিক, উত্তর ভারত, উত্তর এবং দক্ষিণ। এই যে পাঁচটা মহাসাগর, এই পাঁচটা মহাসাগরের তীরেই কিন্তু আমাদের এই যতগুলো দেশ অবস্থিত, যতগুলো আমাদের মহাদেশ অবস্থিত, সব এই পাঁচটার সাথেই সম্পৃক্ত। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এই যে সাগর এবং যে আমাদের এই মহাসাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে এই জায়গাটার নাম হলো কুইন্সল্যান্ড। এই জায়গাটাতে কুইন্সল্যান্ড, যেখানে পৃথিবীর সবচাইতে বড় গভীরতম স্থান, এই জায়গাটার নাম হলো মারিয়ানা স্ট্রেঞ্জ। আমি আবার বলতেছি, পৃথিবীর মধ্যে সবচাইতে যে গভীরতম স্থান, সেই স্থানটার নাম হলো মারিয়ানা স্ট্রেঞ্জ। এবং আমাদের সোয়াচ অফ নো গ্রাউন্ড বলা হয় আমাদের এই যে বঙ্গোপসাগর, আমাদের বঙ্গোপসাগরের এই মহিষাপান থেকে, এই জায়গা থেকে 40 কিলোমিটার আরো দক্ষিণে যদি আসি, ভারত মহাসাগরের একটা বিস্তৃত জলরাশি, যে জায়গাটাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। মানে এইখানে কোনো সোয়াচ অফ নো গ্রাউন্ডে কোনো সাধারণ যে তল, এই তল খুঁজে পাওয়া যায় না, এই জন্য এই জায়গাটাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। বাংলাদেশের যে স্থানে নীলতিমি পর্যন্ত পাওয়া যায়, এমন কোনো সামুদ্রিক জীব নাই যেটা এইখানে পাওয়া যায় না। তার মানে একদম বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের যে গভীর অভয়ারণ্য, সেই জায়গাটাকে বলা হয় সোয়াচ অফ দ্য নো গ্রাউন্ড। এবার আমরা আর একটু সামনে যাই, আমাদের মহাসাগর, সাগর, নদী, এবং আমাদের দেখো এই জায়গাতে একটা নাম আছে, যে দেখি প্রণালী। এই একটা প্রণালী, এই যে প্রণালী, শুধুমাত্র যদি আমরা প্রণালী নিয়ে আলোচনা করি, আমাদের ক্লাস 5 ঘন্টাও করা সম্ভব। তার মানে এখন তারা বুঝতেই পারতেছো যে আজকের ক্লাসের কি অবস্থা। আচ্ছা, আমি একটু কিছু তোমাদের শুধু ক্লাস নিব না, তাহলে মরা লাগে, তোমাদের একটু কমেন্টও পড়বো। তোমরা, হ্যাঁ, সাবিনা ইয়াসমিন বাপি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো তোমরা? উম্মে নাউরিন, আনিশা, তাসনিম, হাসনাত আজিম, রিগান। আচ্ছা, এই জায়গাতে তোমরা দেখো, আমাদের তোমাদের যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো কোশ্চিন থাকে, কোনো কিছু জানার দরকার থাকে, অবশ্যই কি করবা, কমেন্টস করবা। কমেন্টস করলে আমি অবশ্যই উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। নীলফা ইয়াসমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসে আমরা চলে যাই। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা আজকের ক্লাসে আসো, এবং এখন পর্যন্ত যারা তোমরা খাতা নাওনি, খাতাটা নিয়ে নাও। এবার আমরা চলে আসি, আমাদের কিন্তু অলরেডি কিন্তু এগুলো পড়া হয়ে গেছে। কিভাবে পড়া হয়েছে দেখি। প্যাসিফিক ওশান নিয়ে যদি আমরা কথা বলি, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যান্ড দ্য ডিপেস্ট, আমাদের ওশানের কথা যদি আমরা বলি, সেটা হলো প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর কি করলো, আমরা প্রথমেই বললাম যে প্রশান্ত মহাসাগর দেখতে কিসের মতন, ট্রায়াঙ্গেল আকৃতির। আর পৃথিবীর মানচিত্র যদি আমরা এইখানে যদি ধরি, আমাদের ওই দিকটা যেরকম অস্ট্রেলিয়ান অংশ, এই দিকটা হলো কি অংশ, এই দিকটা হলো ইউনাইটেড স্টেট। আমরা এই জায়গাতে বলতে পারি আলাস্কা, এই জায়গাতে বলতে পারি আমরা কানাডা। নিচের দিকের অংশটা হলো ইউনাইটেড স্টেট, তার নিচের অংশটা হলো মেক্সিকো, আর নিচের দিকের অংশটা হলো ল্যাটিন আমেরিকা। তার মানে ল্যাটিন আমেরিকার অংশ এবং উত্তর আমেরিকার যতগুলো দেশ, প্রত্যেকটা দেশের সাথে সম্পৃক্ত হলো আমার প্যাসিফিক ওশান। এইটুকু বুঝতে পারছি? এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। আমেরিকা এবং এশিয়ার মধ্যবর্তী, এই জায়গাতে আমেরিকা এবং এশিয়ার মধ্যবর্তী কেন বলা হয়েছে? আমরা যদি এইভাবে যদি দেখি, গোল পৃথিবীর ম্যাপটা যদি গোল না হয়ে লম্বালম্বি ভাবে যদি দেখি, আমরা কিন্তু তাহলে মধ্যবর্তী এই কথাটার কই গেল, সর্বোচ্চ একটু প্রশান্ত মহাসাগর, আমেরিকা, এই যে মধ্যবর্তী, এই কথাটার আমরা অর্থ বুঝতে পারবো না। মনে হবে যে এইখানে এই কথাটা কেন লেখা। হ্যাঁ, কথা একদম ঠিকই আছে। তুমি যখন এটা যখন গোল ম্যাপ হিসেবে তুমি যখন বিবেচনা করবা, তখন কিন্তু এই অংশটা কিন্তু মিডিলে চলে আসবে। এই জন্যই বলা হয়েছে আমেরিকা এবং এশিয়ার মধ্যবর্তী, এবং সবচাইতে গভীরতম যে স্থান, সেই স্থানকে বলা হয়েছে মারিয়ানা স্ট্রেঞ্জ, যেটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। এবং এটা আমাদের পড়া হয়েছে, এই মহাসাগরের আকৃতি ত্রিভুজের মতন। আমি প্রথমেই বললাম যে প্যাসিফিক ওশান লুকস লাইক এ ইংলিশ লেটার
triangle, sorry. Atlantic looks like a English letter S, Indian Oceans looks like a English letter M, and the Pacific Ocean looks like a triangle. এই যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এইখানে কিন্তু আমরা সেই ত্রিভুজটা পেয়ে গেছি। তার মানে আমাদের এইখানের কথাটাও আমাদের ঠিক। এবার আমরা চলে যাই যে প্রশান্ত মহাসাগর আমেরিকাকে এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে পৃথক করেছে। কিভাবে অস্ট্রেলিয়া থেকে পৃথক করছে আমরা তাহলে খেয়াল করি, একটু খেয়াল করি। আগের ইয়াটাতে আমরা একটু চলে যাই। সহজ, এইখানের যে অংশটা দেখো, ম্যাপটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। এইখানের যে অংশটা পুরোটা কি ভারত মহাসাগর। ভারত মহাসাগরের বর্ডার ক্রস হয়ে গেল, এইখান থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শুরু হয়ে গেল। খেয়াল করো, জিনিসটা বোঝো। এইখান থেকে একদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেহেতু শুরু হয়ে গেল, আমরা তাহলে বলতেই পারি এশিয়া মহাদেশের এইখান থেকে দ্বিখণ্ডিত করলো। কোন জায়গাতে আবার দ্বিখণ্ডিত করলো? এই দিকের অংশটা কিন্তু পুরোটাই হলো আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এবং এটা নিয়ে তোমাদের আর কখনো কোনো রকম ভুল হবে না। আমরা তাহলে এখানে যে কথাটা পাইলাম, ত্রিভুজ আকৃতি আমরা পাইলাম এবং প্রশান্ত মহাসাগর আমেরিকাকে এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে পৃথক করছে। এবার আসো আমরা দ্বিতীয় যে আমাদের মহাসাগর, আচ্ছা এইটুক বোঝনি কি? একজন কমেন্ট করে তো, যে বোঝনি একটু একজন কমেন্ট করে বলো যে স্যার এই জায়গাটা বুঝিনি, আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। 1 মিনিট সময়। এইটুক বোঝনি কি? এমন কি কেউ আসো যে আজকের এইটুক বোঝনি? এইটুক যদি বুঝে থাকো, আমরা তাহলে ইনশাল্লাহ আবার পরবর্তীতে আমরা যাব। আচ্ছা, আমরা এবার পরের অংশটাতে চলে যাই। আটলান্টিক মহাসাগর। আটলান্টিক ওশান লুকস লাইক এ ইংলিশ লেটার এস। আমি আবার বললাম, আটলান্টিক ওশানটা হলো কিসের মতন? এস এর মতন। এবং আটলান্টিক দুই ভাগে বিভক্ত, একটা হলো উত্তর আর একটা হলো দক্ষিণ। এই জায়গাতে বলাই হয়েছে আয়তনে, আমি যেই কথাটা, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আয়তনে পৃথিবীর দ্বিতীয় কোনটা? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক সাগর আমেরিকাকে ইউরোপ এবং আফ্রিকা থেকে পৃথক করছে। কিভাবে পৃথক করছে এই জিনিসটা এবার দেখাই আসো। এইভাবে পড়লে আমাদের পড়া কোনোদিনও ভুল হবে না। দেখো এস এর মতন বলছি না, এই যে দেখো এস, দেখতে পাইছ? যেহেতু এই জায়গাতে আমরা এস পাইছি, তাহলে এই এস এর এই দিকের অংশটার নাম কি? ইউরোপ। তার নিচের অংশটার নাম কি? আফ্রিকা। বর্ডার সংলগ্ন পুরো যে স্থানটা, এটা হলো কি? এটা হলো আমাদের আটলান্টিক ওশান। আমাদের কিন্তু আমরা যারা বিশ্ব নিয়ে কাজ করি বা আমরা যারা বিশ্ব নিয়ে কাজ করব, আমাদের কিন্তু অবশ্যই এই নলেজগুলো জানতেই হবে। এই নলেজগুলো যদি আমরা জানতে না পারি, আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো না। সেই জন্য এইগুলো জানা অনেক বেশি জরুরি। আমরা তাহলে একটা জিনিস দেখি, প্রশান্ত মহাসাগর আমরা এই জায়গাতে পাইলাম। প্রশান্ত মহাসাগরের অংশের সাথে আমাদের এই জায়গাতে আমরা কিছুক্ষণ পর পড়ব সেনোরা লাইন। সেনোরা লাইন যা প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরতে সংযোগ স্থাপন করছে এবং একমাত্র উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে কি করছে? ডিভাইড করছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এইখানে আমাদের আফ্রিকাকে, তার মানে আমরা বলতে পারি একটা দিয়ে অনেকগুলো পড়া হয়ে যাবে। দেখো আটলান্টিক মহাদেশ, আটলান্টিক মহাসাগর থেকে ইউনাইটেড স্টেট, এটা হলো কি? কানাডা। এটা হলো কি? ইউনাইটেড স্টেট। এটা হলো কি? মেক্সিকো। তার মানে আমরা বলতে পারি যে উত্তর আমেরিকা মহাদেশকে ইউরোপ থেকে বিভক্ত করছে আটলান্টিক মহাসাগর। একইভাবে আমরা বলতে পারি ইউরোপকে উত্তর আমেরিকা থেকে বিভক্ত করছে আটলান্টিক মহাসাগর। একই কথা। একইভাবে আমরা বলতে পারি আফ্রিকাকে, মুখস্থ করলে কিন্তু আমরা কোশ্চিন কোনোদিনও অ্যান্সার করতে পারবো না। কোশ্চিন কিভাবে ঘুরে যায় আসো একটু দেখাই। আফ্রিকাকে আটলান্টিক মহাসাগর দ্বারা বিভক্ত করছে ল্যাটিন আমেরিকা। একই উত্তর। বিভক্তকারীর নাম কি? আটলান্টিক মহাসাগর। আবার একইভাবে আমরা যদি বলি ল্যাটিন আমেরিকাকে আফ্রিকা থেকে বিভক্ত করছে কোন মহাসাগর? তাও কিন্তু উত্তর হবে আটলান্টিক মহাসাগর। একইভাবে কোশ্চিন যদি আরো যদি আমরা যদি একটু ঘুরাই পেঁচাই, আফ্রিকাকে নর্থ আমেরিকা
বা উত্তর আমেরিকা মহাসাগরের সাথে বিভক্ত করছে কোন কোন সাগর বা কোন মহাসাগর? উত্তর হবে আটলান্টিক মহাসাগর। আমার কোশ্চিন 5 ভাবে 6 ভাবে আসতে পারে। আমি যদি কনসেপ্ট ক্লিয়ার হই আমি তাহলে অ্যান্সার করতে পারবো, কনসেপ্ট ক্লিয়ার না হলে আমি অ্যান্সার করতে পারবো না। আচ্ছা, আমরা এবার তাহলে আশা করি তোমাদের এটা বুঝতে পারছো আটলান্টিক মহাসাগর। এবার আমরা চলে যাই আমাদের একটা কোশ্চিনে চলে যাই। খুব সহজ একটা জিনিস আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। আমরা দেখি পৃথিবীর গভীরতম স্থানের নাম কি? উত্তর দাও এবার সবাই। অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি। 30 সেকেন্ড উত্তর, সবাই একটু উত্তর দাও, সবার উত্তর দাও দেখি, কমেন্ট করতো। আজকে আমাদের কোশ্চিন পৃথিবীর গভীরতম স্থানের নাম কি? দাও উত্তর দাও সবাই দেখি কে কি উত্তর দিল, কি বুঝলা ক্লাসে। কই দেখি, এটা কিন্তু পরে বলছি, দেখি কে উত্তর দিতে পারা। পৃথিবীর গভীরতম স্থানের নাম কি? এটা উত্তর দাও এবং এর পাশাপাশি লেখো আমাদের বাংলাদেশের গভীরতম স্থানের নাম কি? উত্তর এখানে ABCD, হ্যাঁ ঠিক আছে। সুপ্রপাল, হ্যাঁ উত্তর ঠিক আছে। রোকেয়া বেনতে ঠিক আছে। হাসনাত আজিম ঠিক আছে। আনিস তাহসিন এ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা একদম 100% অ্যান্সার কারেক্ট। মারিয়ানা ট্রেঞ্চ, যেটা হলো কোথায় অবস্থিত? কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে অবস্থিত। আচ্ছা এবার তাহলে একটা জিনিস অ্যান্সার করো। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে গভীরতম স্থানের নাম কি? কমেন্ট করো। হাসনাত আজিম, রিগান, হ্যাঁ উত্তর তোমার একদম কারেক্ট হয়েছে। উত্তর হবে মারিয়ানা ট্রেঞ্চ। আচ্ছা আমরা এবার দ্বিতীয়টাতে চলে যাই। আমি প্রথমেই বলছি যে আজকের যে কোশ্চিন বা আজকের যে সাবজেক্ট, এই সাবজেক্ট 1 ঘন্টা 1.5 ঘন্টাতে শেষ করার বিষয় না। আজকের সাবজেক্ট নিয়ে 5 ঘন্টা আলোচনা করলেও কম হয়ে যায়। তারপর আসো আমরা দ্বিতীয় প্রশ্নতে আমরা একটু চলে যাই। আকাবা কিসের নাম? আমি আবার বলতেছি, এটা হলো আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের আমাদের অনেকগুলি আমাদের সমুদ্র বন্দর আছে, স্থলবন্দর আছে, বিমানবন্দর আছে। ঠিক এইরকমই একটা স্থান যেটা জর্ডানে অবস্থিত, আমি বলে দিলাম। আচ্ছা এখন উত্তর দাও আকাবাটা কি? সবাই একবার উত্তর দাও। আকাবা জর্ডানে অবস্থিত, জর্ডানের একটি সমুদ্র বন্দর। আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো আমি একটু তোমাদেরকে বলে দিই। বর্তমান হট কেক, হাইফা সমুদ্র বন্দর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হাইফা সমুদ্র বন্দর, হাইফা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটা হলো ইসরায়েল। ইসরায়েল দখলকৃত প্যালেস্টাইন ভূমিতে যে আমাদের এই বন্দর, এই বন্দরটা ইসরায়েলি নাম হলো হাইফা। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমুদ্র বন্দর যেটাকে বলা হয় আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া, অ্যান্সার দাও তো দেখি আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত। কে কে অ্যান্সার দিতে পারো? দাও সবাই অ্যান্সার দাও, কোথায় অবস্থিত? উত্তর লিখতে হবে, কমেন্ট করে লিখতে হবে। হ্যাঁ আমরা সবাই দেখি এটা কয়জন পারে। আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত দেখি। এমন যদি হয়, আচ্ছা এটা পরে বলতেছি, আলেকজান্দ্রিয়া যাওয়াটা পরের কথা, অ্যান্সার দাও আগে। আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত? জয়কলি বইয়ের দাম কত টাকা? এটা একটু খুব দ্রুত অ্যান্সার জানাচ্ছি যে নতুন জয়কলি বইয়ের দাম কত টাকা? ওই বলো, ওই যে অ্যান্সার দিয়ে ইয়া করে দেবেন, বলো যে স্যারের লাইভের নিচে একজন কমেন্ট করছে আপডেট প্রাইসের দাম কত। আচ্ছা সবাই একটু, স্যার আপনার ভয় শুনে মনে হচ্ছে আপনি, না আসলে ব্যাপারটা এরকম না, তোমার মনে করো যে গরমটা একটু বেশি লাগতেছে আর কি, এসি চলতেছে তারপরেও। আচ্ছা এবার একটু সবাই আমরা একটু বলি যে আকাবা একটি সমুদ্র বন্দর যেটা জর্ডানে, এবং আমাদের এই হাইফা সমুদ্র বন্দরটা হলো ইসরায়েলের, আর আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দরটা এটা হলো ভূমধ্য সাগরীয় অঞ্চলে, যেটা হলো মিশরের একটা অনেক বড় প্রাচীন বন্দর, যেটা হলো আলেকজান্দ্রিয়া বন্দর। আচ্ছা আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা এবার 3 নম্বর কোশ্চেনে যাই। সুয়েজ খাল পৃথিবীর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল, যেই খালটা হলো সুয়েজ খাল। সুয়েজ খাল কোন বছর উদ্বোধন করা হয়? আমরা সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আমাদের সুয়েজ খাল
সুয়েজ খালটা কোন বছর উদ্বোধন করা হয়। আমি আবার একটু বলে দিচ্ছি, নীল নদের সাথে সম্পৃক্ত যে খাল একদম ভূমধ্য সাগর পর্যন্ত, মিশরের জাতীয় খাল, এটা বলে দিলাম, মিশরের জাতীয় খাল ভূমধ্য সাগর পর্যন্ত লিঙ্ক আপ করে দিয়েছে এবং একবারে ভূমধ্য সাগরের সাথে ভারত মহাসাগর এবং ভারত মহাসাগরের যে উপসাগরীয় অঞ্চল, যে অঞ্চলগুলো আছে, ইউজিসি গলফের যে দেশগুলো আছে, আরবীয় যে দেশগুলো আছে, এই দেশগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করছে যেই খাল, সেটাই হলো সুয়েজ খাল। এবং এই সুয়েজ খালটা এখন বর্তমানে মিশরের নিয়ন্ত্রণাধীন। এবার তাহলে একটু বলো যেটা কত সালে উদ্বোধন করা হয়, সবার দেখি অ্যান্সার দেখি 1 মিনিটের মধ্যে জানাতে হবে। আচ্ছা দেখো, আমি উত্তর দিয়ে দিচ্ছি, সুয়েজ খাল চালু হয়, তোমরা অনেকেই উত্তর দিচ্ছ 1869 সালে। আসো সুয়েজ খালটা একটু দেখায় দিই, কিভাবে সুয়েজ খালটা আমরা একটু দেখবো, বুঝবো, জানবো, একটু দেখি সুয়েজ খালে চলে যায়। দেখো আচ্ছা, এটা তো জুম হচ্ছে না। আচ্ছা, জুম না হলেও আমি একটু জিনিসটা একটু তোমাদেরকে দেখাই। এইখানে পুরোটাই হলো ভারত মহাসাগর, খেয়াল করো। ভারত মহাসাগরের এই অঞ্চলটার নাম হলো বাবেল মানদেব, যেটা একটা হলো প্রণালী। বাবেল মানদেব শব্দের অর্থ মৃত্যুর কূপ। কেন বলা হয়? এইখানের যে অংশটা, এই অংশটার নাম হলো ইয়েমেন, সৌদি আরবের ইয়েমেন, এবং সৌদি আরবের ইয়েমেনের ঠিক উল্টা দিকের যে অংশটা, এই অংশটার নাম হলো সোমালিয়া। নাম শুনছে সোমালিয়া? সোমালিয়ার রাজধানী হলো মোগাদিসু। যাই হোক, এই সোমালিয়া উপকূলে এবং ইথিওপিয়া, ইরিত্রিয়া, এই যে অঞ্চল, এই অঞ্চলের এই যে মহাসাগরটা, এই মহাসাগরটা হলো ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। এবং এইখানে আমরা যে নীল নদের কথা বলতেছি, যে এখানে হলো নীল নদ বা এটা হলো মিশর, এই যে ডেড সি, যেটাকে বলা হয় ডেড সি, একদিকে সৌদি আরব, অন্যদিকে হলো সুদান। আমরা কিন্তু ভুল করব না, সুদান এবং জর্ডানের মধ্যে কিন্তু আমরা ভুল করব না। সুদানটা হলো এই জায়গাতে, আর জর্ডানটা হলো সৌদি আরবের উত্তরে, হ্যাঁ, আর ইয়েমেনটা হলো সৌদি আরবের দক্ষিণে, আর আমাদের এই অঞ্চলটা হলো সৌদি আরবের পশ্চিমে। তার মানে আমাদের আরব ভূখণ্ডের কথা যদি আমরা বিবেচনা করি, আরব ভূখণ্ড থেকে সরাসরি পশ্চিম দিকের যে সাগর, এটাকে বলা হয় ডেড সি। হ্যাঁ, এই যে রেড সি, এই রেড সি থেকে সরাসরি আমাদের এইখানের যে আমাদের সুয়েজ খাল, এটাই হলো সুয়েজ খাল, যা ভূমধ্য সাগরের সাথে অন্তর্ভুক্ত করছে। এর কারণ কি? আমাদের কোনো একটা জাহাজ যদি উপমহাদেশ থেকে বা বাংলাদেশ থেকে কথা ধরি, বাংলাদেশ থেকে যদি আফ্রিকাতে যায়, মনে করো যে স্পেনে গেল, তাহলে কিভাবে যাবে? দেখো, এইখান থেকে চলা শুরু করবে, এইখান দিয়ে যাবে, এইখান দিয়ে ঘুরতে হবে, ঘুরে 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 ডিরেক্ট যায় এইখানে। আমাদের অনেক দূরের পথ ঘুরতে হচ্ছে। কিন্তু আমাদের এটা যদি সোজা বাবেল মানদেবে যাই, বাবেল মানদেব থেকে যদি ভূমধ্য সাগরে যাই, ভূমধ্য সাগর থেকে যে কোনো একটা দেশে যাইতে পারবে, এশিয়ার দেশেও যাইতে পারবে, আমেরিকার যে কোনো স্থানেও যাইতে পারবে, যা অনেক পয়সা বাঁচায় দিবে, সময় বাঁচায় দিবে, খরচ বাঁচায় দিবে, তেল বাঁচায় দিবে। এই জন্য প্রতিটা দেশকে অনেক উচ্চ হারে ট্যাক্স প্রদান করতে হয় এই সুয়েজ খালের মালিকানাধীন মিশরকে। আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। এবার আসো পরের প্রশ্নতে চলে যাই আমরা। ভারত মহাসাগর অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। ভারত মহাসাগর নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলছি। দেখো কি বলা হয়েছে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম। প্রথম বৃহত্তমটার নাম কি? প্রথম বৃহত্তমর নাম প্যাসিফিক, দ্বিতীয় বৃহত্তমর নাম আটলান্টিক, তৃতীয় বৃহত্তমর নাম এই যে রত্নাকার বা মাইন অফ দ্য জেমস বলা হয় এই ভারত মহাসাগরকে। ভারত মহাসাগরের পরবর্তীতে আমরা পাবো উত্তর সুমেরু মহাসাগর বা আর্কটিক, আর একটা পাবো দক্ষিণ বা কুমেরু মহাসাগর, যেটাকে বলা হয় পৃথিবীর সবচাইতে ছোট মহাসাগর। এই দুই জায়গা থেকে এত কোশ্চিন আসে না। এবার আমরা কিছু সাগর সম্পর্কে জানি। আমরা এতক্ষণ জানলাম, একটা জিনিস আমাদেরকে জানতে হবে, হোয়াট বিটুইন ডিফারেন্স দ্য ওশান অ্যান্ড দ্য সি। ওশান যেই জিনিসটা, ওশানের সাথে কখনো ল্যান্ডের সম্পর্ক থাকে না। আমি আবার বলতেছি, মহাসাগরের সাথে কখনো ল্যান্ডের সম্পর্ক থাকে না। ল্যান্ডের সাথে সম্পর্ক থাকে উপসাগর, বে, গলফ অথবা সি, সাগরের। আসো জিনিসটা ক্লিয়ার করি। এই জিনিসটা বোঝো নাকি আগে সেটা বলো।
না বুঝলে আমি ক্লাস নিয়ে যাব, তোমাদের কোনো লাভ হবে না। আমি প্রথমেই বলছি যে আজকের ক্লাসটা হবে জিওমেট্রিক্যালি ক্লাস, মানে একদম তোমার জ্যামিতির মতন ক্লাস। আচ্ছা তাহলে দেখো আজকের ক্লাসের এটা বুঝুনি কি। আচ্ছা সবাই একটু খেয়াল করি, একটা জিনিস খেয়াল করবা, রেড সি এবং ডেড সি। ডেড সিটা হলো জর্ডানে অবস্থিত, তার মানে এটা হলো রেড সি। হ্যাঁ আচ্ছা এবার আমরা একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি যে আমাদের আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর বলা হয়েছে দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয়েছে জিব্রাল্টার, আলাস্কা উপসাগর অবস্থিত উত্তর আমেরিকায়। সবগুলি আমাদের পড়া হয়ে গেছে। এখন হয়তো বলতে পারো যে স্যার কখন পড়ালেন, আমি তোমাদেরকে মনে করাই দিচ্ছি। দেখো কোথায় কোথায় পড়ালাম, দেখো আমি একটু মনে করাই দিচ্ছি। আমি আমারও যেন এই নামগুলো যেন মনে থাকে, এই জন্য আমি একটা কি করলাম, আমি একটা ছবি তুলে নিলাম। এখন আমরা চলে যাই, আমরা কখন এই জিনিসগুলো পড়লাম, কোথায় পড়লাম, এই জিনিসগুলো আমরা একটু চেক করি। আসো দেখো আমাদের ঘুরে ঘুরে সেই ম্যাপের দিকেই আসতে হবে। পৃথিবীর বৃহত্তম যে সাগর, আমরা প্রথমে দেখো আমরা পড়ছি প্যাসিফিক ওশান। প্যাসিফিকটা হলো ওশান, আর এই জায়গাতে সাউথ চায়না এটা হলো সি। সাউথ চায়না হলো সি। সি মানে হলো সাগর, ওশান মানে হলো মহাসাগর। তার মানে আমরা বলতে পারি যে সি ইজ এ পার্ট অফ ওশান। মহাসাগরের একটা অংশকেই আমরা সাগর হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে আমরা যেহেতু এইখানে আমরা কেন তাহলে সাউথ চায়না বলতেছি, দেখো এই চীন, এটা হলো চীন, এই চীনের কিন্তু অনেকটা দক্ষিণ দিকেই কিন্তু এই সাগরটা কি অবস্থিত, যা পুরোটাই পড়ছে কি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পুরোটাই পড়ছে কোন মহাসাগরীয় অঞ্চলে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এবং এটাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সাগর। আর যদি প্রশ্ন যদি থাকে মহাসাগর, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে প্রশান্ত। তার মানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, পৃথিবীতে যত মহাসাগর আছে প্রত্যেকটা মহাসাগরই একটা সাগর, কিন্তু প্রত্যেকটা সাগর মহাসাগর নয়। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তার মানে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আর কোনোদিন ভুল হবে না। আমরা পরের কোশ্চেনটাতে আমরা তাহলে চলে যাই। ও আচ্ছা, জিব্রাল্টার বলা হলো না, এই যে প্রশান্ত ভূমধ্য সাগরের প্রবেশদ্বার, এটাই হলো সেই জিব্রাল্টার। এইখানে হলো মরক্কো এবং এইখানে হলো স্পেন। তার মানে স্পেনটা হলো ইউরোপের অংশ এবং মরক্কোটা হলো আফ্রিকার অংশ। তার মানে আফ্রিকা থেকে ইউরোপকে বিভক্ত করছে কোন প্রণালী, এই জিব্রাল্টার প্রণালী। তার মানে আফ্রিকা থেকে মরক্কোর সাথে বিরোধপূর্ণ অঞ্চলের কথা, সরি, আফ্রিকা থেকে ইউরোপের সঙ্গে বিভক্তিকর যে প্রণালী, এই প্রণালীটার নামটা হলো আমাদের জিব্রাল্টার প্রণালী। আবার আমরা একটা জিনিস খেয়াল করি যে মরক্কো হলো আফ্রিকার দেশ, স্পেন হলো ইউরোপের দেশ। তাহলে আমরা এটাও বলতে পারি স্পেন থেকে আফ্রিকা মহাদেশকে বিভক্ত করছে জিব্রাল্টার প্রণালী। আবার আমরা এটাও বলতে পারি আফ্রিকা থেকে স্পেন, আবার আফ্রিকা থেকে ইউরোপকে বিভক্ত করছে জিব্রাল্টার প্রণালী। তার মানে আমার কোশ্চেন কিন্তু অনেকভাবে হতে পারে। আচ্ছা এইটুকু বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করে জানাও দেখি তোমাদের যদি কারো কোনো কমেন্ট থাকে। হ্যাঁ, জলদস্যুর কারখানা, জলদস্যুর কারখানা হলো সব এই সোমালিয়াতে প্রচুর আছে। আচ্ছা কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবো, আমি জিনিসটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা পরের প্রশ্নতে আমরা চলে যাই। তাহলে এগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর। আচ্ছা গভীরতম সাগর বলা হয়েছে যে একবারে গভীরতম স্থান আর গভীরতম সাগর আবার এক না। তাহলে আসলে এটা আবার বুঝাই যে এই জিনিসটা হলো কি। দেখো এখন দেখো এই জিনিসগুলো আসলে আজকের ক্লাসটা ছিল অনেক লম্বা ক্লাস এবং এটা অনেক দীর্ঘ একটা ক্লাস। হ্যাঁ 5 ঘন্টা এই ক্লাস নিলে গায়ে ক্লাস শেষ হয়। দেখো এইখানের যে সাগর, এটা হলো ক্যারিবিয়ান অঞ্চল। এটা হলো কি অঞ্চল? ক্যারিবিয়ান অঞ্চল। ক্যারিবিয়ান অঞ্চলের সমগ্র এলাকাটা যেই জায়গাতে হলো আমাদের কি কি ট্রায়াঙ্গেল অবস্থিত, এই ট্রায়াঙ্গেলের নাম কি? ত্রিভুজ আকৃতি। তো অবশ্যই আমাদের এইখানের পুরো অঞ্চলটাই হলো ক্যারিবিয়ান অঞ্চল। হ্যাঁ, এই যে ক্যারিবিয়ান অঞ্চল, এটা হলো সামগ্রিকভাবে ডিপেস্ট মানে গভীর, আর
সোয়াচ অফ নো গ্রাউন্ডের প্রশান্ত মহাসাগরীয় একটা অঞ্চল, এটাই হলো কি, এটা হলো ডিপেস্ট। সো আমাদের এই দুটার পার্থক্যটা বুঝতে হবে। ওইখানে মহাসাগরটা ডিপেস্ট, সরি ওইখানে পুরো অঞ্চলটা ডিপেস্ট, আর এইখানে স্পেসিফিক অঞ্চলটা হলো আমাদের, একটা জায়গা হলো আমাদের ডিপেস্ট। আশা করি এটা বুঝতে পারছো। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। তাহলে আমাদের এইখানে হলো বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আমরা বলছি, ক্যারিবিয়ান অঞ্চলের কথা বলছি, এইখানে পুরাটাই হলো আমাদের ডিপেস্ট সি পার্ট। আসো আমরা পরের অংশটাতে, পরের প্রশ্নতে আমরা চলে যাই। এবার আমরা চলে যাব গলফের অর্থ উপসাগর। আচ্ছা দেখো, গলফের অর্থ উপসাগর। আচ্ছা তাহলে বে অর্থ কি? বঙ্গোপসাগরকে আমরা কি বলি? বে। আসলে দেখো এই বে, গলফ, এগুলোর আসলে পার্থক্যটা কি? এই দেখো উপসাগর মানে এই জায়গাতে আবার বে, আমাদের এখন এটা বুঝতে হবে। এখানেও তাহলে উপসাগর, এখানেও দেখো আবার বে মানে হলো উপসাগর। এই জায়গাতে বলছে পার্থক্যটা একটু বুঝিয়ে আসো। বে এবং গলফের মধ্যে পার্থক্যটা বুঝাই দিচ্ছি, একবারে সচিত্র বুঝাই, তাহলে বুঝতে তোমাদের জন্য অনেকটাই সহজ হবে। সচিত্র আমাদের এইখানেই আমাদের বেলফ এবং গল। আমরা দেখো আমাদের যখন আমরা গোল অঞ্চল পাবো, এই ধরনের যখন আমরা অঞ্চল পাবো, এইগুলাকে আমরা সরাসরি বলবো বে। এগুলোকে আমরা কি বলবো? সরি, এগুলোকে আমরা বলবো গলফ। এগুলোকে আমরা কি বলবো? গলফ। আর ত্রিভুজ আকৃতির যখন আমরা অঞ্চল পাবো, সেটাকে আমরা বলবো হলো বে। যেমন এটা কি গোল পাইছি না, গোল মানে এই জায়গাতে আমরা বুঝবো হলো গলফ। এই দেখো এই জায়গাতে দেখো গলফ। তারপরে আমাদের এই যে এই জায়গাতে দেখো, এই যে মায়ানমারের যে এই জায়গাতে যে একবার থাইল্যান্ডের আগ পর্যন্ত এই জায়গাতে, এগুলো হলো সব হলো কি গলফ। এটাই হলো মূল পার্থক্য, গলফ আর বে। যেমন আমাদের বাংলাদেশেরটা হলো আমরা কি বলি? বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল কেন বলি? এটা হলো ত্রিভুজ আকৃতির। খেয়াল করে দেখো, এইখানে একটা অংশ, এইখানে একটা অংশ, ত্রিকোণা। এই জন্য আমরা এই জায়গাগুলোকে আমরা বলবো হলো বে। তার মানে আশা করি বুঝতে পারছো হোয়াট বিটুইন ডিফারেন্স দ্য বে অ্যান্ড দ্য গলফ। গলফ হবে গলফ বলের মতন গোল, আর এই জায়গাটা হবে ত্রিভুজ আকৃতি। এবার আসো আমরা আরো কিছু বিষয় সম্পর্কে আলোচনা করি। তাহলে উপসাগর টুপসাগর এগুলো হয়ে গেল। জাপান সাগর পিত সাগরের মধ্যে অবস্থিত কোরিয়া উপদ্বীপ। আচ্ছা, সিন্ধু নদী। সিন্ধু আসলে একটা নদ, হ্যাঁ নদী লেখা আছে। সিন্ধু নদ প্রবাহিত হয়েছে কোথায়? পাকিস্তানের মধ্য দিয়ে। আচ্ছা, এইখানে এই জিনিসগুলো আমাদের বোঝার কিছু নাই। এইখানে যে নামগুলো আছে এই নামগুলো আমরা একবার পড়ে নিই। নামগুলো আমরা একবার 1 মিনিট সবাই একটু পড়ে নিই। এটা মুখস্থর জিনিস, এটা বোঝার কিছু নাই। এশিয়ার খরস্রোতা নদী সালউইন দেওয়া আছে মিয়ানমার, কিন্তু এইখানে যদি অপশনে যদি সালউইন না থাকে, আমরা তাহলে দিব বাংলাদেশের পদ্মা নদী। পদ্মা নদী হলো সবচেয়ে গভীরতম খরস্রোতা নদী অ্যামাজনের পর। এবার আমরা তাহলে চলে আসি, এখানে তো এগুলো এক কথায় প্রকাশের মতন আমাদের মুখস্থ করতে হবে। আমরা এবার পাইলাম প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী। এটা কিন্তু আমরা অলরেডি পড়াই ফেলছি। সবাই একবার উত্তর দাও তো, অনেক কিছুক্ষণ আগেই এটা নিয়ে আমরা আলোচনা করছি। বলো দেখি, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রণালী যেই প্রণালী কিনা দুইটা মহাসাগরকে এক করছে। পড়ানো হয়ে গেছে, সবাই উত্তর দাও। কাফি ইসলাম, হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ এটা ইনশাল্লাহ সবই ক্লিয়ার হয়ে যাবে। এবার এই প্রশ্নটার উত্তর দাও। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে কোন প্রণালী? যেটা একটু আগে করছিলাম। সবাই আমি উত্তর দিই, প্রশান্ত মহাসাগর। সবাই 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 উত্তর দিই। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? আমরা একটু আগে কিন্তু পড়ে ফেলছি। কিন্তু এই জায়গাতে এই যে কে আনিস, আচ্ছা স্যার আপনি 5 ঘন্টাতে নিজেও বোর হয়ে যাবেন, আর আমরা তো স্টুডেন্ট,
আসলে সত্যি কথা বলতে অনলাইনে হয়তো বা ক্লাস নিতে 5 ঘন্টা একটানা ক্লাস নিতে একটা টিচার স্বাভাবিকভাবেই বোর হবেই, মানে টিচাররা তো কি না মানুষ, এটা তার মেশিন না। তবে এটা যদি তোমার অফলাইনে হয় তখন কিন্তু 5 ঘন্টা কেন 6 ঘন্টাও আমি ক্লাস নিচ্ছি। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগের যখন আমি যে ক্লাসগুলো নিই তোমাদের, এরকম আমার একটা ক্লাস হয় যেই ক্লাসটা 5 ঘন্টা হয়, একটানা 5 ঘন্টা। সো দেখা যাচ্ছে যে সমস্যা হয় না। কিন্তু এটা তো অনলাইনে তো পড়তে হয়, কথা বলতে হয়, এই জন্য একটু সমস্যা হয়। এই জায়গাতে সবার উত্তরই ভুল হয়েছে। এটা পকো হবে না, আমি এটা বলে দিচ্ছি, এটা পকো হবে না, জিব্রাল্টারও হবে না। এটা পকো হবে না, এটা জিব্রাল্টারও হবে না, দুটাই কাটা। এবার দেখি অ্যান্সার দাও, এই দুটার মধ্যে বি হবে না ডি হবে, দেখি সবাই অ্যান্সার দাও। আনিস তাহসিন, আমি তো চা খাচ্ছি যাতে ঘুম না আসে। হ্যাঁ, পড়ার সময় অনেক সময় চা খাইতে হয়, সারা রাত জায়গায় জায়গায় পড়বা, কখনো চা কখনো কফি। দেখবা যে চান্স পাওয়ার পর, বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাওয়ার পর তখন দেখবে যে ঘুম অটোমেটিক নাই হয়ে গেছে, কিন্তু ওই সময় ঘুমানো তোমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। যেই সময় তোমাদের ঘুমানোর জরুরি ওই সময় ঘুম হবে না। আর এখন হলো তোমাদের কি, না ঘুমায়ে জেগে থাকার সময়। এখন দেখবা যে দুনিয়ার যত ঘুম আছে, হ্যাঁ, এখন দেখবা বই হাতে নিবা, অটোমেটিক দেখবা যে তোমার কি হয়ে যাবে, ঘুম চলে আসবে। আর ইউনিভার্সিটিতে যখন হয়তো তোমার ঘুমানোর দরকার, তখন দেখে বলতেছে না ঘুমের ওষুধ খাবো নাকি, ঘুমের ওষুধ খাইলেও ঘুম আসবে না। এটাই হলো একবারে বাস্তব সত্যি কথা। এবার আসো আমরা দেখো অ্যান্সারটা বলতেছি। এখানে উত্তর হবে পানামা। উত্তর হবে কি পানামা। আমি তো একটু আগেই তোমাদেরকে ভালো মতন করে জিনিসটা পড়ালাম, তোমরা খেয়াল করোনি। দেখো আমি তোমাদেরকে পানামাটা যে পড়ালাম তোমাদের মনে নেই, তার মানে দেখো এই জায়গাতে কিন্তু আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে একমাত্র স্থান যেটা হলো কি পানামা। পানামা কি করলো, নর্থ আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাতে বিভক্ত করলো এবং প্রশান্ত মহাসাগরের অঞ্চলের সাথে আটলান্টিক অঞ্চলের সংযোগ সরাসরি এই জায়গাতে কি করলো, স্থাপন করলো, একমাত্র পানামা। তার মানে অবশ্যই পানামার রাজধানী পানামা সিটি, এটাও আমরা মনে রাখি, অনেক সময় পরীক্ষাতে কোশ্চিন আসে। তাহলে আমাদের অ্যান্সার হবে পানামা। এবার আসো আমরা পরের কোশ্চিনটাতে দেখি। আজকে শুধু আমরা কোশ্চিন দেখবো আর সলভ করব। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত, এই কোশ্চিনটা অনেকবার আসে এবং সবাই মাঝে মাঝে ভুল করে। ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকাতে, আমরা মনে রাখবো। ইস্ট মানে পূর্ব লন্ডন, দক্ষিণ আফ্রিকাতে, বোঝার কিছু নেই, এটা আমরা জাস্ট মনে রাখবো। হোয়াইংহনুয়েল উৎপত্তি কোথায়, এটা তো কুইনহুয়েল পর্বত। আচ্ছা, এই জায়গাতে দেখো আমাদের পৃথিবীর, আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী, আমাদের যত নদী নিয়েও যেহেতু আলোচনা আছে, আমরা তার পৃথিবীর বিশ্বতম নদী মানে সবচেয়ে বড় যে নদী, সেই নদীটার নাম হলো নীলনদ। নীলনদ কেমন, নীলনদে আমি নিজেও গেছিলাম। নীলনদে যে আমার একবারে নীলনদের সামনে থেকে আমার নীলনদ দেখার অভিজ্ঞতা আছে। আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় যে নদী সেটা হলো নীলনদ, এবং নীলনদ পৃথিবীর মধ্যে একমাত্র নদী যা উত্তর থেকে দক্ষিণে নয়, বরং দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। একমাত্র নদী ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত হয়েছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি পৃথিবীর সব নদীর ধর্ম উত্তর থেকে প্রবাহিত হয়ে দক্ষিণে মিশছে। আর একমাত্র নদী নীলনদ ব্যতিক্রমী নদী, যেটা কি হয়েছে, যেটা হলো উপর দিকে উঠছে, দক্ষিণ থেকে উত্তরে যে ভূমধ্য সাগরের সাথে যে অ্যাড হয়েছে, একদম আনকমন একটা জিনিস। এবং এই নীলনদকে বলা হয় আফ্রিকার প্রাণ, দ্য হার্ট অফ দ্য আফ্রিকা। নীলনদ যদি না থাকতো, এমনিতেই তো সাহারা মরুভূমি অঞ্চল। সাহারা মরুভূমি মানে আসলে কেমন মরুভূমি, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে মরুভূমি সেটাই হলো সাহারা মরুভূমি। 10টা দেশ মিলে এই সাহারা মরুভূমি। যদিও সাহারা মরুভূমিতে আমি নিজেও গেছি, সাহারা মরুভূমিতে যে আমার সাহারা মরুভূমি দেখার অভিজ্ঞতা আছে। মানে তুমি যত দূর তাকাবা, তোমার চোখ যত দূর যাবে তত দূর তুমি দেখবে খালি মরুভূমি মরুভূমি মরুভূমি। এবং তুমি যদি হারায় যাও মরুভূমির মধ্যে যে, তার মানে তুমি ওইখানেই হারায়, ওইখানেই তুমি ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা যাবা। তোমার হাড্ডি কিছুদিন পর কি হয়ে যাবে, বাইরে হয়ে যাবে, তারপরও তুমি পথ খুঁজে পাবা না। এতটা ভয়াবহ জায়গা এই মরুভূমি অঞ্চল। এবং পানি নেই, আশেপাশে কোনো জীব নেই, গাছ নেই, কিচ্ছু নেই, মরুভূমি খালি বালু আর বালু। ঠিক এরকম বালুর মধ্যে দিয়ে 11টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরের সাথে নীলনদ কি হয়েছে,
কানেক্ট হয়েছে। তাহলে দেখো কোন কোন দেশ, প্রথমে বললাম ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, হ্যাঁ দক্ষিণ সুদান, উগান্ডা, তানজানিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, মিশর এবং কঙ্গো, এই দেশগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ। এবার আসো দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বের প্রশস্ততম নদী, বিশ্বের প্রশস্ততম নদী হলো আমাজন, দীর্ঘতম নদী হলো নীল নদ। আমরা মনে রাখবো আমাজন হলো প্রশস্ত মানে ওয়াইড, আর নীল নদটা হলো কি লং, লংগেস্ট, আর একটা হলো ওয়াইডেস্ট, এটা আমরা খেয়াল রাখবো। রো নদী যুক্তরাষ্ট্রের, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম নদীর নাম হলো রো নদী, যেটা হলো যুক্তরাষ্ট্রতে, এবং চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। আচ্ছা এবার আমরা আসো এশিয়া মহাদেশের দীর্ঘতম যে নদী ইয়াংশিকিয়াং নদী, বিশ্বের তৃতীয় বৃহত্তম যে নদী সেটা হলো ইয়াংশিকিয়াং, এবং এটা কোথায় অবস্থিত, এটা হলো আমাদের এশিয়া মহাদেশের চাইনাতে অবস্থিত। ইউফ্রেটাস রিভার এবং টাইগ্রিস রিভার, আসো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। পৃথিবীর মধ্যে যেই দুটা নদী, যেই তিনটা নদী নিয়ে রূপকাহিনী, কল্পনার কাহিনী, হ্যাঁ বিভিন্ন রকম থ্রিলার, বিভিন্ন রকম মুভি, বিভিন্ন রকম রহস্যময় স্থান নিয়ে আমরা আলোচনা করি, এর মধ্যে তিনটা নদীর নাম আমরা সবসময় পাই। একটা হলো কি ইউফ্রেটাস রিভার, আর একটা হলো টাইগ্রিস রিভার, আর একটা হলো দ্য নীল। তাহলে আমরা দ্য নীল সম্পর্কে আমরা পড়লাম। এখন আমরা যে দুটো নদী পাইছি, একটা হলো ইউফ্রেটাস আর একটা হলো ট্রাইফিস, যেটাকে বলা হয় দজলা নদী এবং ফোরাত নদী, যা তুরস্কের উৎপত্তি লাভ করে দুটি ইরাক এবং সিরিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হয় এবং মিলিত প্রবাহ শাতিল আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে। এবার আসো আমরা পরের অংশটা চলে যাই। দেখো ইউরোপের 10টি দেশের মধ্যে দিয়ে দানিউব নদী, এটা আমরা মনে রাখবো, এখানে বোঝার কিছু নাই। বিশ্বের নদীবিহীন দেশ, যেই দেশগুলোর মধ্যে কোনো নদী নাই, এর মধ্যে আমরা প্রথমে একটা দেশ দেখতেছি, কি বলতো, সৌদি আরব। সৌদি আরবে কি নাই, নদী নাই, কিন্তু সৌদি আরবে কি আছে, সাগর আছে। কিন্তু বলা হয়েছে যে যখন কিয়ামত ঘনিয়ে আসবে, অ্যাকর্ডিং টু হাদিস, সেই সময় সৌদি আরবে কি দেখা দিবে, নদী দেখা দিবে। কিছুদিন আগে আমরা দেখলাম যে বন্যাতে প্রচুর পানি হয়েছে, দুবাই কি হয়ে গেছে, পানির নিচে চলে গেছে, এবং তারা কিন্তু সিটি করতেছে। তো এই জিনিসগুলো সৌদি আরবের সাথে সম্পৃক্ত। আবার দেখো বাহরাইন, বাহরাইনে এখন কি নাই, নদী নাই, কিন্তু সাগর আছে। মালদ্বীপ, মার্শাল দ্বীপ, এই জায়গাতে বিভিন্ন রকম মোনাকো, নাউলু, টোঙ্গা, এইখানে আমরা যেই দেশে আমরা পাই, এই দেশগুলো হলো ল্যান্ডলক কান্ট্রি। আবার আমরা ল্যান্ডলক কান্ট্রির মধ্যে সবই যে ল্যান্ডলক কান্ট্রি ব্যাপারটা এরকম না, এগুলো দেশের মধ্যে নদী বন্দর নাই। আচ্ছা, নদীর পানি প্রবাহের পরিমাপকে বলে কিউসেক, এবং আমাদের স্থান দূরত্বর যে মাপ বোঝায় এটাকে বলে হলো নটিক্যাল মাইল। সাগরের সাথে বা পানির সাথে নটিক্যাল মাইল, এবং নদী প্রবাহের পরিমাপকে বলা হয় কিউসেক। এবার আসো আমরা পরের প্রশ্নতে চলে যাই। এইখানে অনেকগুলো দেখো যে গুরুত্বপূর্ণ নদী আছে, গুরুত্বপূর্ণ নদী এবং গুরুত্বপূর্ণ নদীর পতনের স্থলটা আছে, এটা আমাদের অনেক সময় পরীক্ষাতে চলে আসে। নীল নদ আফ্রিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। উৎপত্তি স্থল এখানে বোঝার কিছু নাই, এইখানে জিনিসটা হলো তোমার মেমোরাইজ করতে হবে, এক কথায় প্রকাশের মতন। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এখানে ভাই তোমার বোঝার কিচ্ছু নেই, তোমাকে মুখস্থ করতে হবে যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। যেই জিনিসগুলো বোঝানোর মতন আমি ওই জিনিসগুলো তোমাকে বুঝাই দিব, এগুলো মুখস্থ করার জিনিস। আচ্ছা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্ত করা সীমারেখার নাম কি? আমি এটা নিয়ে অলরেডি পড়ানো হয়ে গেছে, একবার বলো দেখি এটা কি লাইন। এটা কিন্তু অলরেডি একবার পড়ানো হয়েছে, এটা হলো সোনোরা লাইন। সোনোরা লাইন হলো মেক্সিকো থেকে ইউনাইটেড স্টেটকে বিভক্ত করছে। পরের কোশ্চেনটা দেখো, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে? এটাও আমাদের অনেকবার পড়ানো হয়ে গেছে, এটা নিয়ে আর পড়াবো না। আমাদের যেহেতু লম্বা ক্লাস, চলে আসি লাইন অফ দ্য কন্ট্রোল কি, এটা পড়াবো। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের পড়া হয়নি। আমরা দুই ধরনের লাইন পাবো, একটা হলো লাইন অফ দ্য কন্ট্রোল, আর একটা পাবো হলো লাইন অফ দ্য অ্যাকচুয়াল কন্ট্রোল। হোয়াট বিটুইন ডিফারেন্স দ্য লাইন অফ দ্য কন্ট্রোল অ্যান্ড দ্য লাইন অফ দ্য অ্যাকচুয়াল কন্ট্রোল? আসো দেখি কি বলছে। লাইন অফ কন্ট্রোল, বাংলাদেশ এবং ভারতের সীমারেখা, ভারত এবং পাকিস্তানের সীমারেখা। হ্যাঁ, আমরা উত্তর পেয়ে গেছি।
লাইন অফ কন্ট্রোল ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত এলাকা। আচ্ছা, এবার তোমরা অ্যান্সার করো দেখি, তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার সাথে কার সীমা রেখা? সবাই একটু উত্তর দাও, 30 সেকেন্ডের মধ্যে উত্তর দাও। তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার সাথে কার? লাইন অফটা সবাই অ্যান্সার দাও। আচ্ছা, খেয়াল রাখবা, যখন আমরা অ্যাকচুয়াল শব্দটা যখন আসবে তখন আমরা মনে করব ইটস রিলেটেড টু চায়না। ইটস রিলেটেড টু কি? চায়না। তার মানে লাইন অফ দ্য অ্যাকচুয়াল কন্ট্রোলের সাথে চায়না সম্পৃক্ত এবং লাইন অফ কন্ট্রোলের সাথে ভারতের সাথে পাকিস্তানের সীমানার সম্পৃক্ততা। পরের অবস্থানে আমরা চলে যাই, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। নদী তীরবর্তী বিভিন্ন দেশ, এইখানে অনেক দেশ কোন নদীর তীরে অবস্থিত, এইখান থেকে যেই ইম্পর্টেন্টগুলো আমি নাম লাগাই দিচ্ছি এগুলো থেকে সব সময় কোশ্চিন আসে। যেমন দেখো, করাচি সিন্ধু, তারপর আগ্রা যমুনা, কায়রো নীলনদ, দিল্লি যমুনা, বুয়েনোস আয়ার্স পার্ল, এটা অনেকবার, এই লাপ্লাটা এটা অনেকবার আসছে। মস্কো মস্কোভা নিজেই আবার একটা নদীর নাম, মনে রাখবো। হ্যাঁ, তারপর দেখো দেশের, আচ্ছা এই যে দেখো, তখন আলেকজান্দ্রিয়া পড়াইছিলাম, দেখো এই দেখো আলেকজান্দ্রিয়া মিশর, সিডনি মারে ডার্লিং, হামবুর্গ এটা হলো জার্মানির, আমরা মনে রাখবো এই নামগুলো সবসময় পরীক্ষাতে আসে। বাগদাদ ইরাক, হ্যাঁ বস্ত্র থেকে অনেকবার নাম আসছে, এগুলো অনেকবার আসছে। বান জার্মানি। আমাদের এইখানে যেই নামগুলো জয়কলির বইয়ে আমরা দিয়েছি, এইখানে প্রত্যেকটা নামে কিন্তু পারফেক্ট, এবং প্রত্যেকটা নাম পারফেক্ট বললাম এই কারণেই, কারণ এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষার কোশ্চিনে আগের বছরে আসছে। সো আমরা হেলারে দেখবো না, এখানে প্রত্যেকটা নাম আমরা মুখস্থ করে ফেলবো এবং প্রত্যেকটা নাম থেকেই পরীক্ষাতে কোশ্চিন আসে। এবার আসো আমরা চলে আসি, এই যে দেখো নীল নদের একটা প্ল্যান বা নীল নদের ম্যাপ, ভূমধ্যসাগর এবং নীল নদ পতিত হয়েছে এই জায়গাতে, যে মিশরের সাথে পতিত হয়েছে। মিশরের এইখানের যে অঞ্চল এটাই হলো আলেকজান্দ্রিয়া, এই যে এই জায়গাটাই হলো আলেকজান্দ্রিয়া। তার মানে নীল নদ প্রবাহিত হয়েছে মিশরের মধ্যে দিয়ে, যে ভূমধ্যসাগরের সাথে সংযোগ স্থাপন করছে, এবং এই যে এটাই হলো লোহিত সাগর, বা আমরা যেটার কথা বললাম হলো রেড সি। আর ডেড সি যখন আমরা বলবো তখন এটা বুঝতে হবে জর্ডান, এটা জর্ডানে হলো ডেড সি অবস্থিত। আচ্ছা, এই জায়গাটাই হলো বাবুল মানদেব, এবং এই জায়গা থেকেই আমাদের যত রকম যুদ্ধ জাহাজ, তেলবাহী জাহাজ, যে কোনো ধরনের নৌকা, নৌযান সরাসরি লোহিত সাগর হয়ে এইখানে সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। পরের কোশ্চেনটাতে আমরা চলে আসি। আচ্ছা, এটা হলো ভলগা নদীর উৎপত্তি ক্যাসপিয়ান সাগরে যায় পতিত হয়েছে কাজাকিস্তান, এবং এটা হলো কৃষ্ণ সাগর, মর্মনা সাগর পাশাপাশি, এবং এটা হলো ভলদাই পাহাড় বা ভলদাই পাহাড় একটা হলো উৎপত্তি স্থল। আমাদের যেমন সিএচএন হিমবা, গঙ্গাত্রী, হিমাবা থেকে এরকম যে উৎপন্ন হয়েছে, এটাই হলো সেই ভলদাই পাহাড় থেকেই ভলগা নদীর উৎপত্তি হয়েছে, যেটা হলো ইউরোপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এবার আমরা আসি, এটা হলো আমাজন নদী। এই জায়গাতে একটা পর্বতমালা আছে যেটা হলো আন্দিজ পর্বতমালা, পৃথিবীর মধ্যে সবচেয়ে একই সিরিয়ালে লম্বা যে পর্বতমালা, এটা হলো আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালা থেকে পৃথিবীর সবচেয়ে বেশি ওয়াইড যে রিভার সেটাই হলো অ্যামাজন নদী। কি হয়েছে? অ্যামাজন নদী উৎপত্তি হয়েছে, এবং যেটা যে পড়ছে কোন জায়গাতে, আটলান্টিকের সাথে মিলিত হয়েছে। তাহলে কত কিলোমিটার লম্বা এটা দৈর্ঘ্য? 6436 কিলোমিটার দৈর্ঘ্য এই নদীর। এটা হলো আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। আন্দিজ নামটা আমার মনে রাখা জরুরি। আসো এবার আমরা চলে আসি, ভলদাই হলো, ভেনেজুয়েলা হলো, এশিয়া, এগুলো তো হয়ে গেছে, ইয়াংশিকিয়ান
পারস্য উপসাগরের রাষ্ট্র কোনটা, এগুলো হয়ে গেছে, এগুলো নিয়ে পড়াইছি। পক প্রণালী এর আগে পড়াইছি। পক প্রণালীটা হলো প্রধানত কাকে কাকে বিভক্ত করছে, এই জায়গাতে হলো আমাদের শ্রীলঙ্কা থেকে ভারত বিভক্ত করছে। পক প্রণালী বাংলাদেশের কাছে সবচাইতে কাছের যে প্রণালী সেটাই হলো পক প্রণালী। এই পক প্রণালী অনেক বড় আলোচনা, কারণ পক প্রণালীর বিষয়টা হলো কি, আমি একটু দেখায় বুঝাই দিই, নাহলে বুঝতে পারবে না। পক প্রণালীটা কেন অনেক বড় আলোচনা একটু দেখাই দিই। ম্যাপে যেতে হবে, ম্যাপে না গেলে এই জিনিসটা বুঝতে পারবে না যে আসলে কেন এত বড় আলোচনা, এবং এটা নিয়ে অনেক ঝামেলা আছে। পক প্রণালী নিয়ে প্রশ্ন মুখস্থ করলে আমরা অ্যান্সার করতে পারবো না। কেন অ্যান্সার করতে পারবো না সেটা একটু দেখাই। এই যে দেখো, এটা হলো ইন্ডিয়া, এটা হলো শ্রীলঙ্কা, মাঝখানের যে অংশটা এটাই হলো পক প্রণালী। এবং দেখো পক প্রণালীর এই দিকের পুরোটাই হলো ভারত মহাসাগর, আবার ভারত মহাসাগরের যে এই দিকের যে পশ্চিম দিকের যে অংশটা এটা বলা হয় অ্যারাবিয়ান সাগর। এইখানের যে অংশটা বাংলাদেশের দক্ষিণে এটা হলো বঙ্গোপসাগর, আরো নিচের দিকের যে অংশটা এই জায়গাটার নাম হলো আন্দামান আর নিকোবর। আচ্ছা, এখন কার সাথে কার পানি সংযোগ করছে এটা যদি আমরা বুঝতে চাই, আমাদের এইখানকার গ্রামারটা আগে ভালো মতন করে বুঝতে হবে। তাহলে দেখো আমাদের এইখানে আবার আছে দ্য গলফ পার্সিয়া, দ্য আরব মহাসাগর, আরব মহাসাগর আবার ভারত মহাসাগরের এই অংশ। তার মানে আমি বলতে পারি ভারত মহাসাগরের সাথে বঙ্গোপসাগরের সংযোগ স্থাপন করছে। ক্লিয়ার? আচ্ছা, বঙ্গোপসাগর আবার কি ভারত মহাসাগরের অংশ না? বঙ্গোপসাগর যেহেতু ভারত মহাসাগরের অংশ, তার মানে আমি এটাও বলতে পারি ভারত মহাসাগরের সাথে আরব সাগরের মানে সংযোগ ঘটাইছিল পক প্রণালী। আবার খেয়াল করো, ভারত মহাসাগরের অংশ হলো বঙ্গোপসাগর, আবার আরব মহাসাগরের অংশ হলো মানে ভারত মহাসাগর। মানে ভারত মহাসাগরটা কিন্তু কমন। তার মানে আমি এটাও বলতে পারি ভারত মহাসাগরের সাথে ভারত মহাসাগরের সংযোগ স্থাপন করছে কোন প্রণালী, সেটাও হলো এই পক প্রণালী। তার মানে কোশ্চিন চার ভাবে হতে পারে। আমাকে আগে দেখতে হবে যে আমার অ্যান্সার শিটে কোন অ্যান্সারটা আছে, ওই অ্যান্সার ধরে আমাকে আগাতে হবে, তাছাড়া আমরা কোনো দিনও অ্যান্সার করতে পারবো না, নাম্বারও পাবো না। পরীক্ষার খাতাতে আমরা কিন্তু গুলায় ফেলবো এই জিনিসগুলো। আচ্ছা দেখি, এটা কি বুঝতে পারছো পক প্রণালী? এই ক্লাসটার পিডিএফ কি পাওয়া যাবে না? তোমার এই ক্লাসের পিডিএফ দরকার নেই তো, তুমি এটা মানে ভিডিওটা তুমি শেয়ার দিয়ে রাখো তোমার টাইম লাইনে, তুমি যখন দরকার হবে দেখে নিবা। এটা তো আরো ভালো, পিডিএফ দিয়ে কি করবা? এটা সবচেয়ে ভালো কথা হলো তোমাকে এই ক্লাসটা তুমি যত দেখবা তত কিন্তু তোমার বুঝতে পারবা যে আসলে আমি, এবং যখন এই ক্লাসটা যখন দেখবা তুমি জাস্ট পক প্রণালী যখন পড়বা তো জাস্ট তুমি গুগলে লিখে সার্চ দাও পক প্রণালী, পক প্রণালীর একটা চিত্র চলে আসবে, চিত্রটা দেখে পড়লেই তোমার কাজ খতম। আসো এবার আমরা চলে আসি, পক প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে? এটা তো হয়ে গেল, ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করছে। আচ্ছা এবার দেখো আমাদের এর একটা অনেক সুন্দর একটা ম্যাপ, যে ম্যাপে দেখানো হয়েছে যে আমাদের এশিয়ার দীর্ঘতম ইয়াংসি কিয়াং নদীর উৎপত্তি স্থল এবং গতিপথ। এইখানের যে দেশটা পুরোটাই চীন, চীনের উপরে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার উপরে রাশিয়া। নিচের দিকের যে অংশটা এটা হলো দ্য হিমালয়ান রেঞ্জ, আমি পুরোটা দেখা দিচ্ছি। এইখান থেকে এইখানের পাকিস্তান, কাশ্মীর, হিমালয়ান রেঞ্জ একদম এই পর্যন্ত, মানে সরি এই পর্যন্ত না, এই পর্যন্ত অঞ্চল একবারে অরুণাচল পর্যন্ত হিমালয়ান রেঞ্জ। তার মানে তিব্বতের যে মালভূমি, এই তিব্বতের মালভূমি থেকে একদম দক্ষিণ চীন সাগর পর্যন্ত, মানে আমরা যে বললাম এটা কোন মহাসাগরের অন্তর্ভুক্ত হয়ে গেল? প্যাসিফিক মহাসাগরের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে তিব্বতের মালভূমি থেকে প্যাসিফিক মহাসাগর পর্যন্ত, প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই দীর্ঘ 6378 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে তিব্বতের এই ইয়াংসি কিয়াং, যেটাই বলা হয় এশিয়ার মধ্যে সবচাইতে বড় নদী। দেখি আর কারো কোনো কোশ্চিন থাকলে অ্যান্সার দিব, বলো কারো যদি কোনো কোশ্চিন থাকে। কারণ আজকের ক্লাস আমি প্রথমেই বলছি যে 5 ঘন্টাতেও শেষ করা যাবে না, আমাদের অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা চাইলেও আর খুব বেশি ক্লাস নিতে পারবো না, কারণ কিছুক্ষণ পর আমাদের আর একটা ক্লাস শুরু হবে। কারো যদি কোনো কোশ্চিন থাকে বলো, এর পরের দিন ইনশাল্লাহ আমরা যখন ক্লাস নিব বিশ্বের প্রধান প্রধান খাল, আমাদের এই খালগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আরো আলোচনা করার অনেক বিষয় আছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা আর কারো যাবে ভাই কথা বলতে হবে, ক্লিয়ার? আচ্ছা আজকে তাহলে আমাদের ক্লাস, আমাদের অলরেডি 1 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা আজকে আর খুব বেশি আমরা আজকের ক্লাসটা দীর্ঘায়িত করব না।
নেক্সট ক্লাসে আবার আমরা ইনশাল্লাহ খাল থেকে এবং পরবর্তীতে দেখো আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, মিসিসিপি নদীর আমরা গতিপথ নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমাদের এইখানে আজকে যেটা নিয়ে আলোচনা হলো আমাদের খাল সমুদ্র বন্দর এবং এই জায়গাতে কিছু সুয়েজ খালের স্পেসিফিকেশন নিয়ে কিছু আমরা আলোচনা করব, এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের আটলান্টিক মহাসাগরের কিছু গতিপথ নিয়ে আমরা আলোচনা করব, যেটা হলো পানামা সাগর কি করছে, ডিভাইডেড করছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের বিভিন্ন দেশ সীমান্তবর্তী এলাকায় যেমন ব্লু লাইন ইসরায়েলের, হ্যাঁ এই যে লেবানন ইসরায়েল বা এই ধরনের যে আমাদের যে সীমান্ত সংক্রান্ত জটিলতা, এই জটিলতাগুলো আমরা দেখব। এবং আমাদের আরো অনেক কিছু আছে, এটা আসলে 2-3টা ক্লাস লাগবে, এই 2-3টা ক্লাস ছাড়া এই ক্লাসটা আসলে শেষ হবে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আর আজকে তাহলে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।